আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ভিত্তিক কার্যক্রমে। আমি শান্তা ইসলাম, সহকারী শিক্ষক বাংলা। আচ্ছা, আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর আমাদের আজকে পাঠ্য হচ্ছে লখার 21। লখার 21 লিখেছেন আবু বকর সিদ্দিক। এখন আমরা যে কোনো বিষয় নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে আমি কি বলেছি যে কবি পরিচিতি সম্পর্কে বা কবি সম্পর্কে একটু জেনে নিতে হয়। তাহলে আমরা প্রথমেই হচ্ছে কি আবু বকর সিদ্দিক সম্পর্কে একটু জেনে নিই। আবু বকর সিদ্দিক হচ্ছে জন্মগ্রহণ করেছেন আবু বকর সিদ্দিক 1936 খ্রিস্টাব্দে বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেছেন। জন্মগত 1936 খ্রিস্টাব্দে তিনি বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেছেন। বাগেরহাট জেলা, ঠিক আছে। আর তিনি হচ্ছে পেশায় একজন বিশিষ্ট সাহিত্যিক ছিলেন, অর্থাৎ তিনি তার ব্যক্তিগত জীবনে নানা ধরনের সাহিত্যকর্ম রচনা করেছেন, কিন্তু তার অনেকগুলো সাহিত্যের মধ্যে সবচেয়ে বেশি পঠিত এবং উল্লেখযোগ্য কিছু সাহিত্য গ্রন্থের কথা আমরা যদি বলতে যাই তার মধ্যে আছে জলরাক্ষস, খরাদাহ, হলো যে উল্লেখযোগ্য সাহিত্য, তার মধ্যে জলরাক্ষস, খরাদাহ, জলরাক্ষস আছে, খরাদাহ, তারপরে একাত্তরের হৃদয় কর্ম, একাত্তরের হৃদয় ভস্ম, বালকপুরা প্রহর, বালকপুরা প্রহর, এগুলো হচ্ছে কি উল্লেখযোগ্য, ঠিক আছে। এখন এই যে আবু বকর সিদ্দিক তিনি উল্লেখযোগ্য একজন সাহিত্যিক ছিলেন। এখন তার সাহিত্যগুলা কিরকম ছিল বা মানুষের আসলে কতটুকু বোধগম্য ছিল তা তোমরা এই লখার 21 এটা যদি পাঠ করো তাহলে হচ্ছে কি বুঝতে পারবে। অর্থাৎ আবু বকর সিদ্দিক এমন একজন সাহিত্যিক ছিলেন যার সাহিত্য কর্ম নিয়ে আসলে বিস্তারিতভাবে বলার তেমন কিছু নেই, তোমরা তার লেখাটা পড়লে হচ্ছে বুঝতে পারবে। তিনি এমনভাবে সাহিত্য লিখতেন যেন সেটা সাধারণ মানুষের বোধগম্য হয় এবং অল্প একটু পড়লেই মানুষ যেন তার মূল ভাবটা বুঝতে পারে। এখন দেখো তার এই লেখনের মধ্য দিয়ে তিনি কিন্তু লখার 21 অর্থাৎ ছোট্ট একটা রচনার মধ্য দিয়ে কিন্তু আমাদের যে মহান 21 যে তাৎপর্য, আমাদের ভাষা আন্দোলনের যে তাৎপর্য সেটা কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন। এখন কবি পরিচিতি সম্পর্কে তো আমরা একটু জেনে নিলাম, এখন হচ্ছে আমরা মূল আলোচনায় চলে যাব। অর্থাৎ লখার 21 এই যে গল্পটা বা এই যে তোমাদের গদ্যটা সেটা আসলে মূলত কী নিয়ে, এটা পাঠ করলে তোমরা কি জানতে পারবে। লখার 21 এই যে গদ্যটা তোমরা যদি পড়ো তাহলে মূলত হচ্ছে ভাষা আন্দোলনের যে চেতনা আছে সেটা সম্পর্কে তোমরা উদ্বুদ্ধ হবে। অর্থাৎ ভাষা আন্দোলনের যে আমরা প্রতি বছর 21শে ফেব্রুয়ারি পালন করি, সেই 21শে ফেব্রুয়ারিটা আমরা কেন পালন করি, ভাষা আন্দোলন বা ভাষার যে তাৎপর্য সেটা কীভাবে এলো, কেন এলো, এই জিনিসগুলো সম্পর্কে তোমরা কিন্তু মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে, ঠিক আছে। এখন তোমরা হয়তো অনেকেই জানো ভাষা আন্দোলনের যে ইতিহাসটা। 21 হচ্ছে কি আমাদের অহংকার, 21 আমাদের গর্ব। কেন 21 আমাদের অহংকার? আমরা জানি যে 1952 সালে ভাষা আন্দোলনে আমাদের কিছু বীর সন্তান যারা আছে রফিক, সালাম, বরকত, জব্বার ওরা শহীদ হয়েছিল এবং তাদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখার জন্য আমরা কী করেছিলাম, একটা শহীদ মিনার নির্মাণ করেছি এবং সেই শহীদদের সম্মান প্রদর্শনার্থে আমরা প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে যেদিন তারা শহীদ হয়েছিল সেই দিনটা প্রভাত ফেরির আয়োজন করি এবং আমরা ফুল দিয়ে শহীদ মিনারে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি, ঠিক আছে। আমাদের ভাষাকে রক্ষার জন্য, আমাদের মহান মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছে তাদের সম্মানের জন্যই কিন্তু আমরা প্রতি বছর 21শে ফেব্রুয়ারিটা পালন করে থাকি। এখন এই যে 21শে ফেব্রুয়ারি আমরা তো সবাই পালন করি, তাই না? কিন্তু আমরা কতটা গুরুত্ব সহকারে সেই ভাষা আন্দোলনটা পালন করে থাকি। এই যে লখা
এই লখার যে গদ্যটা আছে সেটা পড়লে তোমরা এই সম্পর্কে জানতে পারবে। এখন একেবারে যদি সোজা কথা বলতে যাই, তোমরা যারা পড়েছো বা পড়ো নাই, পড়লে বুঝতে পারবে যে লখা ছিল কি একজন জন্মবোমা। ঠিক আছে, লখা কিন্তু কথা বলতে পারে না, কিন্তু বোবা হয়েও সে ফুটপাতে বসবাস করেও মাতৃভাষার প্রতি যে সম্মান সে দেখিয়েছে, যে সম্মান সে প্রদর্শন করেছে, সেই জিনিসটাই কিন্তু মূলত আমাদেরকে কী করেছে, আরও বেশি উৎসাহিত করেছে। এখন তোমরা যারা ছোট আছো, তোমরা লখার এই কাহিনীটা পড়লে, গল্পটা পড়লে বুঝতে পারবে যে লখা কতটুকু মানে উৎসাহী ছিল এই 21শে ফেব্রুয়ারিটা পালনের জন্য। এই গল্পটা হচ্ছে আসলে মোটামুটি অনেকটা ছোট, আমি তোমাদেরকে কাহিনী আকারে না বলে তোমাদের আমি লাইন বাই লাইন একটু করে পড়িয়ে দিচ্ছি, তাহলে তোমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবে। কারণ এখানে জিনিসটা খুবই সহজভাবে বলা আছে, আমি যদি তোমাদেরকে এখানে পড়ে বোঝাই তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা, তাহলে আমি এটা পড়তে শুরু করছি। লখা রাতের বিছানার ফুটপাতে কঠিন শান। শান মানে হচ্ছে এখানে একটা পাথর, ঠিক আছে, মানে কংক্রিটের তৈরি যে জিনিসটা। শান মানে এখানে ফুটপাতকে বোঝানো হয়েছে, অর্থাৎ ফুটপাতে শুয়ে কিন্তু লখার দিন যায়। এই শান দিনের বেলায় রোদে পুড়ে গরম হয়, রাতে হিম লেগে বরফের মতো ঠান্ডা হয়। ঠান্ডার শানে শুয়ে লখার বুকে কাশি বসে, আবার গায়ে জ্বর ওঠে। শান বলতে যেটা বোঝালাম যে আক্ষরিক অর্থ বলতে গেলে হচ্ছে মূলত পাথর। এখন এখানে যে শান দিনের বেলায় রোদে পড়ে গরম হয়, অর্থাৎ ফুটপাতের কথা বলা হয়েছে। কংক্রিটে জড়ানো যে রাস্তাটা, পাথরের যে রাস্তা, সেই রাস্তায় সে হচ্ছে শুয়ে থাকে, সেটা দিনের বেলায় রোদে গরম হয়, রাতের বেলায় আবার কী হয়, কুয়াশায় হিম ঠান্ডা হয়ে যায়। এই শানের উপরে বা ফুটপাতের উপরে শুয়ে লখার কী হয়েছে, জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লেগে গেছে। বাঘকে লখা চেনে না, ঠিক আছে, সে কখনো বাঘকে দেখেনি। মা তার টানাটানি করে দিনভর কেঁদে কেঁদে ভিক ভেঙে ফেলে। লখার দিন কাটে গুলি খেলে, ছেঁড়া কাগজ পুড়িয়ে, বন্ধুদের সঙ্গে মারামারি করে, আর খাবারের দোকানে এঁটো পাতা ছেঁটে। মায়ের পাশে লখা খিদের কষ্ট করে যায়। এই কয়েকটা লাইনের মধ্যে দিয়ে দেখো বোঝানো হয়েছে কি লখা তার বাপকে চেনে না, কারণ সে তার বাপকে দেখেনি। তার মা হচ্ছে কি রাস্তায় বিক্রি করে খায়। তাহলে বোঝাই যাচ্ছে যে লখা হচ্ছে কি একজন ফুটপাতে শিশু, ঠিক আছে। এখন লখার দিন কাটে কীভাবে, সে মার্বেল মানে গুলি খেলে, গুলি মানে হচ্ছে এখানে মার্বেল, তুমি মার্বেল খেলে না, সেটাকে বোঝানো হয়েছে। মার্বেল খেলে, তারপরে ছেঁড়া কাগজ পোড়ায়, মারামারি করে বন্ধুদের সঙ্গে, এবং খাবারের ব্যাপারটা হচ্ছে দোকানে যে ছোটা খাবারগুলো থাকে এঁটোপাতি, সেগুলো খেয়ে কি সে তার দিনাতিপাত করে। কিন্তু রাতে লখা যখন মায়ের পাশে শুয়ে থাকে তখন সে কি খিদের কষ্ট ভুলে যায়, অর্থাৎ সে রাতে খেয়েছে কি খায় নাই, প্রত্যেকটা কষ্ট সে তার মায়ের কাছে শুনেই ঘুমাতে গেলেই সে কী হয়, ভুলে যায়। এই লখা ছায়া দেখলে যে লখার বুক কাঁপে, সে আজ ভোর রাতে মায়ের পাশ থেকে উঠে পড়ল। মা কী করছে, মুখ হা করে ঘুমোচ্ছে। লখা চুপি চুপি পা ফেলে হারিয়ে গেল ধোয়া ধোয়া কুয়াশার মধ্যে। অর্থাৎ এখানে কিন্তু লখা এই যে ছায়া দেখলে বুক কাঁপে, এই কথাটা বলা হয়েছে যে লখা হচ্ছে অনেক ভীতু, কিন্তু আজ সে ভোর রাতে মায়ের পাশ থেকে উঠে চলে গেছে। মা হা করে ঘুমাচ্ছে, এরই মধ্য দিয়ে লখা মাকে ঘুমে রেখেই কিন্তু সে মায়ের পাশ থেকে উঠে ধোয়া ধোয়া কুয়াশার মধ্যে হারিয়ে গেছে। খানিকটা এগিয়ে উঁচু রেললাইন, যেন দুটো মরা সাপ পাশাপাশি শুয়ে আছে চুপচাপ। লখা ইটের টুকরো দিয়ে ইস্পাতের লাইনে ঠুক 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 তার উপর কান পাখি। হ্যাঁ, শব্দ শোনা যাচ্ছে, যেন গানের সুরলহরে বয়ে যাচ্ছে কানের ভেতর দিয়ে। লখা ভারী মজা কষ্ট ছিলেন। গানের মজা ফুরিয়ে গেলে এরপর এক লাফে লাইন পেরিয়ে ওপারে পৌঁছে গেল, যেখানে মস্ত নিচু খাত। তার ভেতর গড়িয়ে পড়লে হাত পা ভাঙবে নির্ঘাত। খুব সাবধানে খাত পেরিয়ে ওপারে ডাঙায় উঠে বসে। ডাঙাটা আসলে বন জঙ্গলে অন্ধকার, ঝিঝিপুকা ডাকছে, আর ধীরে ধীরে গাছের ঝাঁকড়ার ছায়া মাথা নেড়ে নেড়ে ভয় দেখাচ্ছে লখাকে। এখানে মূলত বলা হয়েছে যেটা লখা কী করেছে, যে লখা অনেক ভীতু ছিল, অনেক ভয় পায়, আজ সে মায়ের পাশ থেকে উঠে এসেছে। উঠে সে কোথায় গিয়েছে, পাশের একটা রেল লাইনে প্রথমে গিয়েছে। রেল লাইনের যে দুটো রাস্তা আছে, এত লম্বা দেখতে জীবন, সেটা দেখে তার কাছে মনে হয়েছে যেন দুটো মরা সাপ একদম পাশাপাশি চুপচাপ শুয়ে আছে। এই ইটের ইস্পাতের উপরে সে আবার কী করেছে, ঠুক ঠুক করে শব্দ, মানে ঝনঝনে একটা শব্দ হয়েছে, সেটা কিন্তু তার খুব ভালো লেগেছে। মূলত এখানে সে যে তার বাড়ির পাশে, অর্থাৎ তার ফুটপাতের পাশে যে একটা জঙ্গল আছে, সেখানে গিয়েছে। সেখানে যাওয়ার সময় সে কী কী দেখেছে, কী কী অনুভব করেছে, এই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে। তারপরের যে লাইনটা আছে
সেটা দেখো, খস করে কাঁটা ঢুকে গেল পায়ে। কিসের কাঁটা? হবে হয়তো বাবলা কামড়া। লখা উবু হয়ে বসে কাঁটাটা খসিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। কিন্তু বিষ তো যায় না। কি অসহ্য যন্ত্রণা! আ আ বলে লখা কেঁদে দিল। কিন্তু কাঁদলে তো চলবে না, সময় নেই আর। তাকে যে যেতেই হবে। আবছা অন্ধকার, ফিনফিনে ঠান্ডা। এখন দেখো, যে লখা এতটা ভীতু ছিল, সে কি করছে? এই অন্ধকারের মধ্যেই কিন্তু ছুটে চলেছে। যাওয়ার পথে সে পায়ে ব্যথা পেয়েছে, একদম কেটে গিয়েছে। সে ব্যথা পেয়েছে, সে কিন্তু কান্নাও করেছে। কিন্তু তারপরে সে পরক্ষণেই আবার নিজেকে বুঝিয়েছে যে সময় নেই, কাঁদলে চলবে না, আমাকে কি করতে হবে? সামনে এগিয়ে যেতে হবে। আবছা অন্ধকার, ফিনফিনে ঠান্ডা, কিন্তু এই ঠান্ডার মধ্যেও সে কিন্তু ছুটে চলেছে সামনে। গাছের পাতা বেয়ে শিশির গড়িয়ে পড়ছে। ফুক ফুক করে কাশি আসছে লখার। খালি গায়ে শিশির ভিজে শীত লাগছে। একটা ছ্যাঁচড়ার ডাল লখার হাফ প্যান্টটা টেনে ধরেছে পিছন দিক থেকে। প্যান্টে আধখোসা অবস্থায় লখা দৌড়াতে লাগলো। একটা খ্যাকশিয়াল বুঝি তাকে তাকে তাকিয়ে দেখছিল। এখন সে যখন অন্ধকারে ওই জঙ্গলের মধ্যে ছুটে যাচ্ছে, তখন তার কাছে কিন্তু অনেক জিনিস, ছোটো ছোটো জিনিসও তার কাছে খুব ভয় মনে হচ্ছিল। মনে হচ্ছিল যেন একটা খ্যাকশিয়াল তার দিকে তাকিয়ে আছে, একটা ছোট্ট ছ্যাঁচড়ার ডাল যেন তার প্যান্ট টেনে ধরে আছে। আখ খোলা অবস্থায়, প্যান্টটা আখ খোলা অবস্থায় কিন্তু সে দৌড়ে গিয়েছে। অর্থাৎ কোনো জিনিসকে সে কিন্তু কর্ণপাত করছে না, সে তার যেখানে যাওয়ার কথা সেখানেই কিন্তু ছুটে যাচ্ছে। এখন ভয় ভয় করলে দেরি হয়ে যায়। কাজে এবার চোখ কান বুঝে সে দৌড় শুরু করলো। আর শেষটায় সেই অদ্ভুত গাছটার নিচে সে পৌঁছে গেল, যার ডালে রক্তের মতো টুকটুকে লাল ফুল। দিনের বেলা রেল লাইনের উপর দাঁড়িয়ে অবাক হয়ে থোকা থোকা ফুলের লাল ঝুঁটির পানে তাকিয়ে থাকে সে। এখন ওই উপরের এক থোকা ফুল তার পেরে আনা যায়। লখা এই যে এত কষ্ট করে এসেছে, কেন এসেছে? দিনের বেলা রেল লাইনের উপর থেকে সে এই যে লাল গাছটা, সেখানে যে থোকা থোকা ফুল ফুটে আছে, সেটা সে দেখতে পেয়েছে। এবং এই ফুলগুলোর জন্যই মূলত সে এত কষ্ট করে, এত কিছু করে দৌড়ে এসেছে। এত যন্ত্রণা, এত ব্যথা সহ্য করেও সে কী করেছে? চোখ কান বুঝে দৌড়ে চলে এসেছে এই গাছটার নিচে। হাতের মুঠো পাকিয়ে মনটাকে শক্ত করে নিল। তারপর চটচট করে উঠে গেল গাছে, একেবারে কাঠবিড়ালের বাচ্চা যায়। মগডালের কাছাকাছি এসে কয়েকটা তুলু পিঠের মতো বড় বড় ধোকা পেরে নিয়ে গেল সে। শিশির ভেজা তুল তুলে, তাও তোমরা এখন আমার না, সব টুকটাক নেমে এসো তো, আমার হাতের মধ্যে কষ্ট লাগছে। আহা, কিসের কষ্ট? এই তো একটু পর আমি তোমাদের এমন একটা উঁচু জায়গায় নিয়ে রেখে দেবো, যেখানে অবধি তোমরা এই গাছের মগডালে কোনোদিনও পৌঁছাতে পারবে না। এসো এসো লক্ষ্মী সোনারা, নেমে এসো তো। এখন দেখো, লখা নিজে কিন্তু নিজেই বাচ্চা, তাই না? তারপরও সে এই যে গাছের মগডালে, একদম কাঠবিড়ালের বাচ্চার মতো চটচট করে গাছের মগডালে উঠে গেছে। সেখান থেকে তুলে নরম ফুলগুলাকে সে কী করেছে? ডাল ভেঙে নিয়ে এসেছে। আবার তাদেরকে সে কিন্তু সান্ত্বনাও দিচ্ছে, তোমরা সবাই চুপচাপ নেমে এসো আমার হাতের মুঠোর মধ্যে। কষ্ট লাগছে? কিসের কষ্ট? তাদেরকে আবার সান্ত্বনাও দিচ্ছে যে একটু পর আমি তোমাদেরকে এমন একটা উঁচু জায়গায় নিয়ে রেখে দেবো, যেখানে তোমরা গাছের মগডালে থেকেও কোনোদিন পৌঁছাতে পারবে না। মূলত লখা কোন জায়গাটার কথা বলছে সেটা কিন্তু বুঝতে হবে। তারপরে সে কী করলো? ফুল নিয়ে যখন মাটিতে নেমে এলো, তখন তার সারা শরীর জ্বলে যাচ্ছে। পুরোই বুক চটচটে ঠান্ডা। হাত দিয়ে সে টের পায় যে টাটকা রক্ত ঝরে পড়ছে। গাছের ডালপালা কাটায় ভর্তি, গা হাত পা ছিঁড়ে আঁচড়ে গেছে। তাতে কি, জিতে গেছি আমি, গর্বে বুক ফুলে উঠছে না। অর্থাৎ সে যে এত কষ্ট করে গাছের মগডালে উঠেছে, নামার পর সে বুঝতে পারলো যে তার হাত পা দিয়ে চটচট করে রক্ত পড়ছে, কারণ গাছে অনেক কাটা ছিল, সেই কারণে তার হাত পা ছিঁড়ে গেছে। এত কষ্টের পরেও সে কিন্তু মনে মনে বলছে যে তাতে কী হয়েছে, আমি তো জিতে গেছি। গর্বে তার বুক কিন্তু ফুলে উঠেছে। সেদিন সকাল ছিল বড় আশ্চর্য। আকাশে হালকা কুয়াশা, অল্প অল্প শীত, আর দক্ষিণে সামান্য বাতাস। পথে পথে মিছিলের ঢল নেমেছে। শত শত মানুষ, হাতে ফুলের গুচ্ছ, ঠোঁটে প্রভাত পেরিয়ে না, ধীরে ধীরে শহীদ মিনারের দিকে এগিয়ে চলেছে সব। এদের ভিতর, এই ভিড়ের মধ্যে খুদের টোকাই লখাকে ঠিকই দেখা যাচ্ছে। তাকে চিনতে কষ্ট হচ্ছে না, কারণ মিছিলে সবার গায়ে চাদর, কোট আর সোয়েটার। শুধু তারই হচ্ছে কি খোলা উদামটা, গাঢ় কালো, হাত উঠছে পড়ছে রক্ত, লাল ফুলের গুচ্ছ।
হাত উপচে পড়ছে রক্তলাল ফুলের গুচ্ছ, মিছিলে পা মিলিয়ে সেও চলছে শহীদ মিনারে ফুল দিতে, সবার সঙ্গে গলা মিলিয়ে গিয়ে চলছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। কিন্তু তার গলা দিয়ে তো কথা ফোটে না, শুধু শব্দ হচ্ছে আ আ আ আ। কারণ আমরা এখানে কিন্তু মূল গল্পের যে কথাটা সেটা কিন্তু একদম তোমরা গল্পের শেষে এসে বুঝতে পারবে। দেখো যে লখা হচ্ছে কি, এই যে সুন্দর একটা আশ্চর্য সকালের কথা বলা হয়েছে, প্রভাত ফেরিতে অংশগ্রহণের কথা বলা হয়েছে, সেখানে কবি কিন্তু এই লখার পরিচয়টা খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে। এখন বলেছে এতগুলো ভিড়ের মাঝখানে আমরা লখাকে চিনতে কিন্তু আমাদের কোনো কষ্ট হবে না, কারণ প্রত্যেকটা মানুষ যারা এসেছে সবারই হচ্ছে কি গায়ে চাদর পেঁচানো, সোয়েটার পেঁচানো, কোট পরা, অনেক মানে সাজানো গোছানো, কিন্তু শুধুমাত্র লখাই ছিল যে হচ্ছে কি খালি পায়ে এসেছে, একদম উদুম গায়ে এসেছে, তার শরীর দিয়েও কিন্তু রক্ত পড়ছে, তারপরেও কিন্তু হাসি মুখে সে ফুলের গুচ্ছ নিয়ে সবার সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে চলছে। আসলে লখা এই যে কথা বলতে পারে না, সে কথা বলবে কি করে, তার তো কথা ফুটে না মুখে। লখা হচ্ছে জন্ম বোবা, বাংলা বলে তার মুখে ফুটতে পায় না, তাই সে মনে মনে যদিও বলে অ আ ক খ, কিন্তু বাইরে শব্দ হয় আ আ আ আ। কারণ হচ্ছে লখা কথা বলতে পারে না। কিন্তু এখানে প্রত্যেকটা মানুষ প্রভাত ফেরিতে আমরা যখন অংশগ্রহণ করি, আমরা কিন্তু প্রভাত ফেরির সেই যে গানটা, যেটা আব্দুল গফফার চৌধুরী রচিত এবং শহীদ আলতাফ মাহমুদের সুর করা যে গানটা, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই গানটা সবাই গায় এবং সেই সাথে সুর মিলে লখাও কিন্তু, সে তো কথা বলতে পারছে না, কিন্তু শব্দ করে আ আ করে সে কিন্তু সেই গানটার সাথে সুর মিলাচ্ছে। এখন এই ছিল মূলত পুরো গল্পটা, কিন্তু পুরো গল্পের যে মূল কথাটা সেটা হচ্ছে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি সম্মান প্রদর্শনে আমরা হয়তো বা কিছুটা হেলামি করে থাকি, কিন্তু লখা ফুটপাতের একজন বোবা শিশু হয়েও তার কিন্তু ভাষা শহীদদের প্রতি মমতার, স্নেহের এবং তাদের প্রতি সম্মান প্রদর্শনের কিন্তু কোনো কমতি ছিল না। সকালবেলা ভোরবেলা উঠেই সে কী করেছে, মাকে না বলে বা ঘুমিয়ে থাকতে একদম অন্ধকারের মধ্যে, কনকনে ঠান্ডার মধ্যে সে ছুটে গিয়েছে কি রেললাইনের পাশে একটা মানে উঁচু একটা গাছের মগডালে, সেখান থেকে কিছু ফুল ছিঁড়ে নিয়ে তার শরীর রক্তাক্ত করে সেই ফুলগুলো নিয়ে সে কোথায় চলে এসেছে, শহীদ মিনারে, এবং সবার সঙ্গে গানে অংশগ্রহণ নিয়ে সে কী করেছে, সেই ফুলগুলা দিয়েছে। ফুলগুলোকেও কিন্তু সে বলেছে তোমাদেরকে আমি এমন একটা উঁচু জায়গায় নিয়ে রেখে দেবো যেখানে তোমরা এই গাছের উঁচু মগডালে বসেও কখনো যেতে পারবে না। তাহলে লখা কিন্তু এই যে তাৎপর্যটা, ভাষার যে তাৎপর্য, 21শে ফেব্রুয়ারির যে তাৎপর্য, সেটা কিন্তু সে খুব ভালোভাবে বুঝতে পেরেছে এবং সেই জন্যই সে সম্মান প্রদর্শন করেছে। তাহলে এই যে লখার এই মানে গল্পটা থেকে আমাদের যে আদর্শটা বা যে জিনিসটা আমাদেরকে গ্রহণ করতে হবে সেটা হচ্ছে উৎসাহটা, অর্থাৎ ভাষা শহীদদের প্রতি আমরা প্রতি বছরই সম্মান প্রদর্শন করি, আমাদের ধর্মটা এক একজনের এক এক রকম হয়, কিন্তু সেটা যেন হেলামি করে বিরক্তি সহকারে না, আমাদের মন থেকে আমরা যেন নিজের মন থেকে নিজের উদ্যোগে খুশি হয়ে তাদের সম্মান প্রদর্শন করি। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের মোটামুটি গল্পটা। আশা করছি তোমরা এই জিনিসটা সম্পর্কে ভালো করে বুঝতে পেরেছ। তাহলে এই গল্পটা তোমরা একটু ভালো করে পড়ে নিও, পেছনের যে শব্দার্থগুলো আছে বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে পড়ে নিও। পরবর্তী ক্লাসে নতুন একটা বিষয় নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।